আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত কয়েক মাস আগে ট্রাম্প একটি খেলা খেলতে গিয়ে, সেটা ইসরায়েলকে নিয়ে একটা খেলা খেলতে গিয়ে ট্রাম্পের চালে ইসরায়েল আজকে বিপদের সম্মুখীন। শোনা যাচ্ছে পাকিস্তানের পারমাণবিক সেনাবাহিনী এখন গাজায় আছে। এখানে আরও দেশ জড়িত হওয়ার ইয়েতে আছে। তুরস্ক সৈন্য পাঠাবে বলেছে, ইন্দোনেশিয়াও এটাতে ইনভলভ হয়ে যাবে। এখন ইসরায়েল কিভাবে ঠেকাবে পাকিস্তানকে? পাকিস্তান একটা পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ, অর্থনীতি যাই হোক, তার পারমাণবিক সক্ষমতা প্রচুর, সেটা আজকে বিশ্বে স্বীকৃত। পেহেলগাম ইস্যু নিয়ে গত কয়েক মাস আগে ভারতকে যে প্রাধান্যটা দিয়েছে পাকিস্তান, সেটা ভারতের, ওরা লজ্জাস্কর জাতি, ওদের লজ্জা নেই, ওরা সহজে ভুলে যায় যে কোনো কিছু। ওরা যদি লজ্জা না থাকতো ওরা এটা জিনিসটা কোনোদিন ভুলতো না। মধ্যপ্রাচ্যের দাবার যে ছকটা ডোনাল্ড ট্রাম্প এঁকেছিল, সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এখন হিতে বিপরীত হয়েছে, বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এখন এই ইসরায়েল গাজা কিছু রাখে না, মানুষ শিশু একটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বর্বরোচিত হত্যাকাণ্ড ইসরায়েল এবং আমেরিকার মদতে। এই আমেরিকা কোনোদিন মুসলমানদের বন্ধু হয় না। দেশে দেশে, বিশ্বের দেশে দেশে যত গুপ্ত হত্যাকাণ্ড, যত সামরিক অভ্যুত্থান, যত সব কিছু পিছনে এই আমেরিকার হাত থাকে। কোনো সরকার যদি আমেরিকার পক্ষে না চলে, তখন তার বিপক্ষে আমেরিকা গিয়ে এই সমস্ত কিছু করে। ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট এই ঘটনাগুলো ঘটায় সিআইএ দিয়ে। আজকে নেতানিয়াহুর অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যতই সময় যাবে ততই খারাপ। পাকিস্তানের সৈন্য ঢুকেছে, তুরস্কের সৈন্য ঢুকবে, ইন্দোনেশিয়ার সৈন্য ঢুকবে, আরো মুসলিম দেশ এখানে যোগ হবে। কোনো কিছু করতে গেলে এটা বিশ্বযুদ্ধের রূপ নিয়ে নিবে। পাকিস্তান একমাত্র বর্তমানে স্বীকৃত মুসলিম দেশ যার যে পারমাণবিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দেশ, সেটাকে কিছুতে ইগনোর করতে পারবে না। আর আমেরিকা এখন পাকিস্তানকে যথেষ্ট সমর্থন দিয়ে যাচ্ছে উন্নয়নের ব্যাপারে। ভারতের মোদিকে ফেলে দিয়েছে, ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, এবং শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বুকে টেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হিতে বিপরীত হয়ে গেছে। ইসরায়েলের জন্য মরণ ঘণ্টা দুয়ারে অপেক্ষা করছে এখন। হ্যাঁ, নিরীহ গাজাবাসীদের, মুসলিম গাজাবাসী শিশু, এতিম শিশুদেরকে তোমরা হত্যা করো, এখন টের পাবে তোমাদের দোরগোড়ায় চলে আসছে। তোমরা খেয়াল করো নাই ইরান তোমাদের কি হালটা করে দিয়েছিল? তোমরা ইহুদি জাতি, তোমরা হচ্ছে বেঈমানের জাতি। অনেক নবী রসুলকে তোমরা মেরেছ, এগুলির ইতিহাস আছে। গাজায় পাকিস্তানি পারমাণবিক বাহিনী, ট্রাম্পের পাতা ছকে উল্টো বিপদে নেতানিয়াহু। গাজার ধ্বংসস্তূপের উপর এবার উঠতে চলেছে পাকিস্তানের সবুজ পতাকা। যে পাকিস্তানকে ইসরায়েল বরাবরই তাদের শত্রু মনে করে, সেই পাকিস্তানের পারমাণবিক শক্তিধর সেনাবাহিনী এখন প্রবেশ করতে চলেছে তাদের দুর্গরায়। ডোনাল্ড ট্রাম্প যে চালটি নেতানিয়াহুকে সাথে নিয়ে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাজিয়েছিলেন, সেই চালে বাগড়া দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান। ট্রাম্পের সাজানো ছক এখন বুমেরাং হয়ে ইসরায়েলের দিকে ফিরে এসেছে। তেল আবিবের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন: নেতানিয়াহুর ভেটো নাকি পাকিস্তানের পারমাণবিক চাল? কে জিতবে এই স্নায়ুযুদ্ধে? যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এক অসম যুদ্ধ, যেখানে ওয়াশিংটনের হাত পা বাঁধা আর ইসলামাবাদের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। কিন্তু কেন পাকিস্তান, যে দেশ ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র ছাড়া আর কিছুই মনে করে না,
তারা আজ সরাসরি ইসরায়েলের বুকের উপর তাদের পারমাণবিক শক্তিধর সেনাবাহিনী মোতায়েন করার দুঃসাহস দেখাচ্ছে। এর পেছনে কি লুকিয়ে আছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে তাদের সেই ভয়ঙ্কর শপথ, যা নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে? ট্রাম্পের পাতা এই মৃত্যুফাত কি এখন বুমেরাং হয়ে ইসরায়েলের জন্য এক অবশ্যম্ভাবী পতনের কারণ হয়ে দাঁড়াবে? নেতানিয়াহুকে পারবেন পাকিস্তানের এই অপ্রতিরোধ অগ্রযাত্রাকে রুখে দিতে, নাকি মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তির সামনে তিনি নতজানু হতে বাধ্য হবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন এবং ভয়ঙ্কর প্রশ্ন, গাজায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রবেশ কি তবে আল আকসা মুক্ত করার সেই চূড়ান্ত যুদ্ধের মহড়া, যার জন্য বিশ্ব মুসলিম উম্মাহ শত শত বছর ধরে অপেক্ষা করছে? এই পুরো নাটকের সূত্রপাত হয় ডোনাল্ড ট্রাম্পের সেই কুখ্যাত 20 দফা শান্তি পরিকল্পনা থেকে। হামাস ও ইসরায়েলের মধ্যে 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে জাহির করে মিশর এবং কাতারের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষর করান। এই চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় শান্তি প্রতিষ্ঠা, কিন্তু পর্দার আড়ালে এর আসল উদ্দেশ্য ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য আটলান্টিক কাউন্সিলের এক ফাঁস হওয়া অভ্যন্তরীণ মেমো অনুযায়ী ট্রাম্পের এই 20 দফা পরিকল্পনা আসলে ছিল একটি সুচতুর কৌশলগত ফাঁদ, যার মূল লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজার নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে তুলে দেওয়া। এই পরিকল্পনারই একটি অংশ ছিল গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী বা আইএসএফ গঠন করা। ট্রাম্প এবং নেতানিয়াহুর ধারণা ছিল এই বাহিনীতে থাকবে পশ্চিমা দেশ বা তাদের অনুগত কিছু আরব দেশের সেনাবাহিনী, যা মূলত ইসরায়েলের প্রহরীর দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সেই হিসাব কষেনি, যা হলো এই খেলায় এক নতুন এবং অপ্রতিরোধ খেলোয়াড়ের আবির্ভাব। আর সেই খেলোয়াড় হলো পারমাণবিক শক্তিধর পাকিস্তান। যে মুহূর্তে আইএসএফ গঠনের ঘোষণা আসে, তখনই পাকিস্তান এই সুযোগটি লুফে নেয়। তারা নিজেদেরকে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি এবং ফিলিস্তিনিদের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এই মিশনে সেনা পাঠানোর প্রস্তাব দেয়। এই চালটি ছিল ট্রাম্প আর নেতানিয়াহুর কল্পনারও বাইরে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে পাকিস্তানের এই প্রস্তাব নিছক কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নয়, এটি তাদের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক সুচিন্তিত পরিকল্পনা। তারা গাজায় প্রবেশের মাধ্যমে শুধু ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখাচ্ছে না, বরং তারা ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক সক্ষমতা সম্পর্কে মাঝ পর্যায়ে অমূল্য তথ্য সংগ্রহ করার এক অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। গাজায় তাদের উপস্থিতি হবে ইসরায়েলের জন্য এক স্থায়ী গোয়েন্দা দুঃস্বপ্ন। শুধু তাই নয়, পাকিস্তান এই পদক্ষেপের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক নতুন মাত্রা যোগ করতে চাইছে। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, যিনি পর্দার আড়ালে দেশটির মূল চালিকা শক্তি, তিনি এই মিশনের মাধ্যমে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর একটি মাস্টার স্ট্রোক দিয়েছেন। পাকিস্তানের অর্থনীতি যখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, তখন এই ধরনের একটি আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ তাদের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং সামরিক সহায়তা বয়ে আনতে পারে, যা তাদের দেউলিয়া হওয়া থেকে রক্ষা করবে। এই ভূরাজনৈতিক দাবা খেলাটি তাদের প্রধান প্রতিপক্ষ ভারতের জন্যও মধ্যপ্রাচ্যে একটি সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তান তাদের প্রভাব বিস্তারের ক্ষেত্র প্রসারিত করার ইঙ্গিত দিচ্ছে, যা প্রমাণ করে যে তাদের কৌশলগত উদ্বেগ আর শুধু দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নেই। এটি একটি স্পষ্ট ঘোষণা যে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের জোরে বিশ্ব মঞ্চে আরো বড় ভূমিকা পালন করতে প্রস্তুত। পাকিস্তানের এই প্রস্তাবের সাথে সাথে আরো দুটি মুসলিম দেশ, ইন্দোনেশিয়া এবং আজারবাইজানও সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতির শর্ত দিয়ে পশ্চিমা বিশ্বের গুড বুকে থাকতে চেয়েছে, আর আজারবাইজানের সাথে ইসরায়েলের রয়েছে গভীর অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। তারা মূলত ইসরায়েলের মিত্র হিসেবেই এই মিশনে যোগ দিতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান হলো ওয়াইল্ড কার্ড। তারা ইসরায়েলের শত্রু, তাদের পাসপোর্টে লেখা ইসরায়েল ছাড়া সব দেশের জন্য বৈধ, এবং তাদের জনগণ ফিলিস্তিনি মুক্তির জন্য যে কোনো পদক্ষেপকে সমর্থন করে। তাই পাকিস্তানের নাম আসতেই তেল আবিবের রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ওয়াইনেট প্রথম এই খবরটি প্রকাশ করে, যা নেতানিয়াহুর সরকারের ভেতরে এক চরম বিশৃঙ্খলা তৈরি করে। নেতানিয়াহুর কট্টরপন্থী জোট সঙ্গীরা এটিকে জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত বলে অভিহিত করে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর হুঙ্কার দিয়ে বলেন, পাকিস্তানের একজন সৈন্য যদি গাজার মাটিতে পা রাখে, তবে এই সরকারের পতন ঘটবে। এই অভ্যন্তরীণ চাপের মুখে নেতানিয়াহু তার ভেটো ক্ষমতা প্রয়োগের ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন, গাজায় কোন দেশের সেনা আসবে সেই সিদ্ধান্ত ইসরায়েলি নেবে। এই ঘোষণার পর তেল আবিবে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত, যিনি কাল্পনিক, এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান কোন দেশের অনুমতি নিয়ে শান্তিরক্ষা মিশনে যায় না। আমরা জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছি। গাজাও তার ব্যতিক্রম হবে না। যদি ইসরায়েল আমাদের পথে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তাদের এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। তার বক্তব্য ছিল পাকিস্তানের পক্ষ থেকে এক নজিরবিহীন হুঙ্কার, যা ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কিন্তু নেতানিয়াহুর এই হুঙ্কার ছিল এক ফাফা আওয়াজ মাত্র।
কারণ তিনি ট্রাম্পের পাতা ফাঁদে নিচেই আটকা পড়ে গেছেন। তিনি যদি এখন পাকিস্তানকে আটকাতে যান, তবে তাকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি অগ্রাহ্য করতে হবে, যে আমেরিকার সাথে তার সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে যাবে। আবার যদি তিনি পাকিস্তানকে মেনে নেন, তবে তার নিজের সরকারেরই পতন ঘটবে। এই উভয় সংকটে তিনি এখন দিশেহারা। এই পরিস্থিতিতে জর্ডানের বাদশার একটি সাক্ষাৎকার পুরো বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজায় কোনো আরব দেশই হয়তো সেনা পাঠাবে না, কারণ সেখানে যাওয়ার অর্থ হলো ইসরায়েলের সাথে সরাসরি শত্রুতা তৈরি করা। তার বক্তব্য একদিকে যেমন পাকিস্তানের দুঃসাহসিক পদক্ষেপকে মহিমান্বিত করেছে, তেমনি অন্যদিকে আরব বিশ্বের অসহায়ত্ব এবং ভীরুতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। পাকিস্তান প্রমাণ করেছে তারা শুধু কথাই নয়, কাজেও মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত। এই পুরো খেলায় আমেরিকার ভূমিকাও অত্যন্ত রহস্যময়। ফরেন পলিসি ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ওয়াশিংটন হয়তো একটি বিপজ্জনক দ্বৈত খেলা খেলছে। হয়তো তারা চাইছে পাকিস্তানের উপস্থিতি ইসরায়েলকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সাহায্য করবে এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য চাপ সৃষ্টি করবে, কিন্তু এই খেলাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে পাকিস্তান, আর তাদের পারমাণবিক শক্তিকে একটি ব্ল্যাকমেইল কার্ড হিসেবে ব্যবহার করছে। তারা জানে তাদের এই প্রস্তাবে না বলার ক্ষমতা ওয়াশিংটন বা তেল আবিব কারোরই নেই। ইসলামাবাদ থেকে এক প্রচ্ছন্ন হুঙ্কার দেওয়া হয়েছে যে যদি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়, তবে তারা এই অঞ্চলের স্থিতিশীলতার কোনো গ্যারান্টি দেবে না। এটা কি সরাসরি হুমকি না হলেও এর অর্থ হলো তারা প্রয়োজনে তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের জন্যও প্রস্তুত। গাজার আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন, নেতানিয়াহুর ভিটো নাকি পাকিস্তানের পারমাণবিক চাল? কে জিতবে এই স্নায়ুযুদ্ধে? ট্রাম্পের সাজানো ছকে পাকিস্তান কি তবে নতুন কিং মেকার হয়ে উঠল? যে মুসলিম বিশ্বকে ট্রাম্প বিভক্ত এবং দুর্বল করতে চেয়েছিলেন, সেই মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তি কি এখন তার এবং তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে চলেছে? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, গাজার ধ্বংসস্তূপের উপর এখন লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্য, যার প্রতিটি অক্ষর লেখা হচ্ছে রক্ত আর ষড়যন্ত্রের কালি দিয়ে। বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যার একটি ভুল চালই পুরো অঞ্চলকে এক প্রলয়ঙ্কারী পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন পাকিস্তানের এই পদক্ষেপ কি ফিলিস্তিনিদের জন্য সত্যি কোনো আশার আলো, নাকি এটি এই অঞ্চলের জন্য আরো বড় সংঘাতের পূর্বাভাস? আমেরিকার দ্বিমুখী নীতি এবং আরব বিশ্বের নীরবতা কি মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা নয়? আর নেতানিয়াহুর এই অসহায়ত্ব কি ইসরায়েলের পতনের চূড়ান্ত ঘণ্টাধ্বনি? আপনার মতামত কমেন্টে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।